সকালের মিষ্টি মৃদু রোদের আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। সারারাত বৃষ্টি হয়েছিল, তাই সকালটা একটু বেশিই উজ্জ্বল। থাই গ্লাস দিয়ে আসা আলোয় রোদের সেই উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে আদ্রিয়ানের রুমে। অনিমা গোসল করে বের হয়ে দেখে আদ্রিয়ান এখনো ঘুমাচ্ছে। অনিমা চুল থেকে টাওয়েলটা সরিয়ে চেয়ারে মেলে রেখে আস্তে আস্তে গিয়ে আদ্রিয়ানের বরাবর ফ্লোরে বসল। আদ্রিয়ান খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপাল অবধি পড়ে আছে। খোঁচা খোঁচা দাড়ির সাথে এই এলোমেলো রূপ বেশ লাগছে দেখতে, একদম ইনোসেন্ট। অনিমা মুচকি হেসে আদ্রিয়ানের চুলে হাত বুলিয়ে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। চোখ বন্ধ রেখেই আদ্রিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে হাসল। চোখ না খুলেই বলল, একটা অবলা ছেলেকে এভাবে ঘুমন্ত অবস্থায় পেয়ে সুযোগ নিচ্ছ? এটা কি ঠিক, জানপাখি? অনিমা হালকা চমকে উঠল। আদ্রিয়ান জেগেছিল? ও বুঝতেই পারল না? কি সাংঘাতিক লোক! ও মুখটা কাচুমাচু করে উঠে দাঁড়িয়ে বলল, 8:30 বেজে গেছে। আজ না আপনি স্টুডিওতে যাবেন? আমাকেও তো ভার্সিটিতে ড্রপ করে দেবেন নাকি? উঠুন, লেট হয়ে যাবে। বলে চলে যেতে নিলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে টেনে নিজের বুকের ওপর ফেলে দিল। অনিমা প্রথমে ভয় পেয়ে গেলেও পরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, সকালটা বউয়ের এমন মিষ্টি আদর দিয়ে শুরু হল। বউকে আদরটা রিটার্ন না করলে খুব খারাপ দেখাবে ব্যাপারটা। বলে আদ্রিয়ান অনিমার গালের কাছে থেকে ভেজা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে শব্দ করে একটা চুমু দিল। এরপর অনিমার নাকে নাক ঘষে বলল, এবার ঠিক আছে। অনিমা চোখ ছোট ছোট করে কিছুক্ষণ আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছেন রকস্টার সাহেব। বউয়ের সাথে করব না তো কি অন্য কারো সাথে করব? অনিমা আদ্রিয়ানের পেটে হালকা আঘাত করে বলল, মেরে ফেলব কিন্তু। আদ্রিয়ান শব্দ করে হেসে দিল। অনিমা গাল ফুলিয়ে আদ্রিয়ানের তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। 9টার দিকে আবরার মেনশনে সবাই একসাথে ব্রেকফাস্ট টেবিলে খেতে বসছে। সবাই বসার পর অভ্র এসে বসল। সবাই টুকটাক কথা বললেও অভ্র অনেকটা চুপচাপ বসে আছে, চোখমুখ শুকনো দেখাচ্ছে, যেটা আদ্রিয়ানের চোখ এড়ায়নি। কারণ ও অভ্রকে খুব ভালোভাবেই চেনে। গত 2 সপ্তাহ যাবতই দেখে আসছে অভ্র আগের মতো কথাবার্তা বলছে না। তাই কথার মাঝে বারবার অভ্র দিকে তাকাচ্ছিল। কিন্তু জাবিন এখনো নামেনি আজ। মিসেস রিমা কয়েকবার ডাকার পর জাবিন নিচে নেমে এলো। রোজকার মতো ওর চোখ দুটো আজও লালচে হয়ে আছে। মিসেস রিমা বললেন, কি ব্যাপার? কয়েকদিন যাবৎ দেখছি প্রায় সকালবেলা তোর চোখ লাল হয়ে থাকে। কি হয়েছে? কথাটা শুনে সবাই তাকালো জাবিনের দিকে, কিন্তু অভ্র তাকায়নি। জাবিন একটু হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না মা, আসলে কয়েকদিন যাবৎ একটু রাত জেগে পড়ছি তো তাই। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কিসের পড়া? এখনো তো অ্যাডমিশনই নিসনি। আরে টেক্সট বুক না, গল্পের বই পড়ছিলাম আর কি। বলে জাবিন দ্রুত খাওয়ায় মনোযোগ দিল। আদ্রিয়ান আর কিছু বলল না। অভ্র এবার এক পলক তাকালো জাবিনের দিকে। সেদিন ছাদে অভ্র ভালোবাসার কথা বলার পর জাবিন থমকে গেছিল কিছুক্ষণের জন্যে। ও তো বিশ্বাসই করতে চায়নি যে অভ্র কারো কাছে কমিটেড। ও কিছুক্ষণ সহিব দৃষ্টিতে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, তুমি মিথ্যে বলছ। অভ্র সোজাসাপটা উত্তর ছিল যে, তোমাকে শুধু শুধু মিথ্যে বলার কোনো কারণ নেই আমার কাছে। আমি সত্যিই কমিটেড। জাবিনকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে সরে আসে ও। এরপর 2 দিন চলে যায়। এই 2 দিন জাবিন অভ্রর সাথে কয়েকবার কথা বলেছে, কিন্তু অভ্র শুনেও শোনেনি, আবার কখনো বলতে চাইলেও অভ্র জাবিনকে সেই সুযোগটা দেয়নি।
রাতে বাড়ি ফিরে অভ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে জাবিন বসে আছে ওর বিছানায়। জাবিনকে এভাবে নিজের রুমে দেখে ভ্রু কুঁচকে ফেলে জিজ্ঞেস করেছিল, এখানে কি করছে? জাবিন সেদিন পাগলামোর সব সীমা পেরিয়ে গেছিল। পাগলের মতো কান্নাকাটি করছিল। বারবার অভ্রকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলছিল, শুধু একবার বল তুমি মিথ্যে বলছ। এরকম হতে পারে না। তুমি অন্য কারো হতে পারো না। প্লিজ বোঝার চেষ্টা করো। ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। অভ্র কোনোভাবেই বোঝাতে পারছিল না জাবিনকে। শেষে বাধ্য হয়েই একটা চড় মেরে দেয় জাবিনের গালে। জাবিন একদম চুপ হয়ে যায়। অভ্র ঝাঝালো কণ্ঠে বলেছিল, লজ্জা করছে না তোমার? আমি বারবার বলছি আমি কমিটেড, কেউ আছে আমার জীবনে, তবুও তুমি এসব বলছো? আর হঠাৎ তুমি কেন করছো? পারমিশন নিয়েছ আমার? আমি তোমার ভাইয়ের পিয়ে, তোমার না। কতবার বলবো? তুমি আদ্রিয়ান আবার আর জুহাইরের বোন জাবিন। এরকম হ্যাংলামো তোমাকে মানায় না। প্লিজ যাও এখান থেকে, যাও। জাবিন কিছুক্ষণ চুপচাপ অভ্র দিকে তাকিয়ে থেকে বেরিয়ে এসছিল রুম থেকে। এরপর ও আর ইচ্ছাকৃত অভ্র সামনে যায়নি, আর না কোনো কথা বলেছে। 2 সপ্তাহেই চেহারাটাই বদলে গেছে মেয়েটার। নিজেরই খারাপ লাগছে এখন অভ্র। অপরাধবোধ হচ্ছে ভীষণ। কিন্তু এটাই ভালো হয়েছে। কদিন হয়তো কষ্ট পাবে, এরপর এমনি সব ঠিক হয়ে যাবে। অনিমাকে ভার্সিটি ড্রপ করে দিয়ে সোজা স্টুডিওতে গেল আদ্রিয়ান। ওখানে আদিব, আশিস আর নাহিদ আগে থেকেই বসেছিল। আদ্রিয়ান আগে নিজের নতুন গানের রেকর্ডিংটা সেরে নিল। বরাবরের মতো আদ্রিয়ানের এবারের পারফরমেন্সেও ডিরেক্টর বেশ খুশি হল। লাঞ্চ করার জন্যে ওদের বসানো হয়েছে ওখানেই। ওরা 3 জন হাসি আড্ডায় মেতে থাকলেও আশিস একটু অন্যমনস্ক আছে। আদ্রিয়ান কথা থামিয়ে আশিসের দিকে তাকিয়ে বলল, কয়েক মাস যাবতই খেয়াল করছিস এমন দেবদাস টাইপ হয়ে বসে থাকিস হঠাৎ হঠাৎ। সমস্যা কি? আশিস একটু হাসার চেষ্টা করে বলল, কি আর সমস্যা হবে, এমনি। আদিব বলল, বললেই হলো এমনি। তোকে চিনি না আমরা, তুই এরকম মোটেই ছিলিস না। নাহিদ বলল, সেটাই, আমি ইউএস থেকে ফিরে একদম অন্যরকম আশিসকে দেখছি। সমস্যা কোথায়? আদ্রিয়ান চোখ ছোট ছোট করে বলল, শোন, আমার শুরু থেকেই তোর কিছু কিছু কার্যকলাপ পছন্দ নয়। আমি তোকে আগেও অনেক বোঝাতাম যে এমন কিছুই করে বসিস না যার ফল ভুগতে হয় পড়ে। আমার চোখ এড়ানো এত সহজ নয়। আমি চাইলে এমনিই জেনে নিতে পারি কি ঘটিয়েছিস। কিছু বলার থাকলে এখনই বলে দে। আশিস মুখ গম্ভীর করে বসে আছে। কি করে বলবে ও অরুমিতার সাথে এতটা জঘন্য অন্যায় করেছিল? আদ্রিয়ানের সামনে কনফেস করার মতো সাহস ওর নেই, তাই চুপ করে রইল। আদ্রিয়ানও আপাতত আর কিছু জানতে চায়নি। ওদের সবাইকে পাঠিয়ে দিয়ে আদ্রিয়ান গাড়ি ঘোরাল। ওকে এখন একবার ওর গ্যাংয়ের কাছে যেতে হবে। কিছু কাজ বাকি আছে। অভ্রকে সকালেই পাঠিয়ে দিয়েছে সেখানে। হাসান কোতোয়ালকেও কল করে বলে দিয়েছে আসার জন্যে। কিন্তু কিছু কেনাকাটা প্রয়োজন ওখানে যাওয়ার আগে, তাই ওর গার্ডদের নিয়েই একটা মলে ঢুকল। আদ্রিয়ানের মলে থাকার সময়টুকু অনেককে সাথেই সেলফি নিতে হয়েছে, যদিও সীমিতই দিয়েছে। পরে গার্ডরা সবাইকে সরিয়ে দিয়েছে। ওই শপিং মলের সাথেই জয়েন্ট একটা রেস্টুরেন্ট আছে। আদ্রিয়ান বের হয়ে আসার সময় হঠাৎই সামনে কবির শেখ পড়ল। দুজনেই দুজনকে দেখে থমকে গেছে প্রায়। কবির শেখ হালকা ঘাবড়ে গেছেন আদ্রিয়ানকে দেখে, তবে আদ্রিয়ান মুহূর্তেই সামলে নিয়েছে নিজেকে। আদ্রিয়ান কবির শেখকে আগাগোড়া একবার স্ক্যান করে নিল। বেশ শুকিয়ে গেছে চোখ মুখ। আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে বলল, আরে মামা, কেমন আছো?
হঠাৎ এতদিন পর মুখদর্শন করানোর ইচ্ছে হল তাহলে? কবির শেখ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, নিজেরই মামাকে এভাবে হেনস্থা করে তার মুখদর্শন করার ইচ্ছে ছিল বুঝি? এখন আর মামা ডাকটা তোমার মুখে মানায় না। আদ্রিয়ান একটু শব্দ করে হেসে দিয়ে বলল, আরে মামা, অনেক কিছু তো তোমার মুখেও মানায় না, কিন্তু কি আর করার বল, রক্তের টান। যাই হোক, জেল তো আর হয়নি তোমার, আমার খালুজানের মতো খোলাই আছো, শুধু ক্ষমতা একটু ভাটা পড়েছে তাই না? কবির শেখ একটা কুটিল হাসি দিয়ে বলল, ভাটা যেমন পড়ে সময়মতো জোয়ারও কিন্তু আসে ভাগ্নে, আর প্রবল জোয়ার কিন্তু সব ভাসিয়ে নিয়ে যায়, সময় সমান যায় না। তোমার দুর্বল জায়গা, আর সেই দুর্বল জায়গায় আঘাত করার সবচেয়ে উপযুক্ত জায়গাটা কিন্তু আমার চেয়ে ভালো কেউ জানে না, সেটা তুমিও জানো। আদ্রিয়ান কিছুক্ষণ গম্ভীর মুখে কবির শেখের দিকে তাকিয়ে থেকে একটু এগিয়ে গেল ওনার দিকে। কবির শেখ আদ্রিয়ানের চেয়ে হাইটে অনেকটা কম হওয়ায় আদ্রিয়ান হালকা ঝুঁকে বলল, জোয়ারের তেজ যত বেশিই থাকুক না কেন, শেষমেশ তাকে সমুদ্রের সীমাতেই ফিরে আসতে হয়, বেশিক্ষণ ভাসাতে পারে না, কারণ এটাই ওর আসল জায়গা। ঠিক সেভাবেই নিজের জায়গাটা বুঝে নাও। যতক্ষণ আঘাতটা আমার ওপর থাকবে ততক্ষণ শুধু ততটুকুই শাস্তি পাবে যতটা অন্যায় করেছ, কিন্তু ওর গায়ে যদি একটু আঁচড় লাগে আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা মাথায় রেখো মামা। বলে আদ্রিয়ান টি শার্ট থেকে সানগ্লাসটা বের করে চোখে দিয়ে চলে গেল। কবির শেখ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। রাত 11টা বাজে। অনিমা আয়নার সামনে দাঁড়িয়ে লোশন লাগাচ্ছিল হাতে। তখন পেছনে থেকে আদ্রিয়ান আলতো করে জড়িয়ে ধরল ওকে। কাঁধে থুতনি রেখে বলল, বিয়ের পর থেকে অদ্ভুত সুন্দর লাগে তোমাকে, একদম অন্যরকম। অনিমা চোখ ছোট ছোট করে আয়নায় আদ্রিয়ানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, কেন, বিয়ের আগে সুন্দর লাগতো না বুঝি? ও তা কেন লাগবে? আশেপাশের এত সুন্দরী সুন্দরী হিরোইন আর গায়িকা ঘুরে বেড়ালে আমার মতো একটা শ্যামবর্ণের মেয়েকে সুন্দর কেন লাগবে? স্বাভাবিক। ঠিকই আছে, কিন্তু এখনো তো অমনি আছি, আমার স্কিনটোন তো আর ব্রাইট হয়নি। ও বুঝেছি, সারাদিন সুন্দরী মেয়ে দেখে চোখের ব্রাইটনেস বেড়ে গেছে তাই না? বলে ঝাড়া দিয়ে আদ্রিয়ানকে ছাড়িয়ে আওয়াজ করে লোশনের টিউবটা টেবিলে রাখল। আদ্রিয়ান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও বোকার মতো তাকিয়ে থেকে বলল, আরে আমি সেটা মিন করেছি নাকি? আমি তো জাস্ট বললাম। অনিমা আদ্রিয়ানকে কথা শেষ করতে না দিয়ে বলল, হয়েছে, আর বাহানা দিতে হবে না, সব বুঝেছি আমি। এতই যখন সুন্দরী পছন্দ তখন আমায় জোর করে বিয়ে করেছিলেন কেন শুনি? আদ্রিয়ান কিছু বলার আগেই বাইরে থেকে আওয়াজ এলো কথাবার্তার। অনিমা আর আদ্রিয়ান দুজনেই ভ্রু কুঁচকে ফেলল। একে ওপরের মুখ চাওয়াচাওয়ি করে কি ব্যাপার সেটা দেখার জন্যে দুজনেই নিচে গেল। নিচে গিয়ে দেখে রিক নেশা করে এসছে বাড়িতে। শরীর একদম ছেড়ে দিয়েছে। স্নিগ্ধা আর মিসেস লিমা একসাথে ধরেও দাঁড় করিয়ে রাখতে পারছে না। মানিক, আবরার, রিমা, নাহিদ, জাবিন, অভ্র সব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিমাও অবাক হয়ে গেল। ও তো জানে রিক ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে। আদ্রিয়ান দৌড়ে গিয়ে ধরল রিককে। মিসেস লিমা আর স্নিগ্ধা ছেড়ে দিল। আদ্রিয়ান অনিমাকে সহ সবাইকে রুমে যেতে বলে রিককে নিয়ে ওর রুমে এলো। পেছনে পেছনে স্নিগ্ধাও এলো। রিক নিজে নিজেই আবোলতাবোল বলে চলেছে। আদ্রিয়ান রিককে শুইয়ে দিতেই রিক চোখ বন্ধ রেখেই একটা ঢোক গিলে ভাঙা গলায় বলল, আম সরি স্নিগ্ধ, আমি নেশা করতে চাইনি, খেতে চাইনি এসব, কিন্তু খুব কষ্ট হচ্ছিল, বুকে ভীষণ ব্যথা হচ্ছিল, আমি পারছিলাম না।
নীলপরীকে আদ্রির সাথে দেখলে এত কষ্ট কেন হয় আমার? কেন সহ্য করার ক্ষমতা পাচ্ছি না? কেন? কবে পারবো আমি? কবে? আমি পারতে চাই, খুব করে পারতে চাই, পারতে চাই বলে একদম চুপ হয়ে গেল। স্নিগ্ধার খুব অস্বস্তি হচ্ছে। এতদিন রিকের এই আহাজারি শুধু ও দেখতে পেত, আজ আদ্রিয়ানও দেখে ফেলল। কি ভাবছে আদ্রিয়ান? অস্বস্তি কাটাতে ও তখনই চলে এলো ওই রুম থেকে। আদ্রিয়ানের চোখ ছলছল করছে। এক অদ্ভুত রকম কষ্ট হচ্ছে ওর এখন। একটা দীর্ঘশ্বাস ফেলে রিককে চেঞ্জ করিয়ে ঠিক করে শুয়ে দিয়ে লাইট অফ করে চলে এলো ওই রুম থেকে। সাথে করে নিয়ে এলো চরম মানসিক অশান্তি। অনিমা রুমে দাঁড়িয়ে পায়চারি করছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আদ্রিয়ান এখনো আসছে না কেন? রিকেরই বা কি হয়েছে? হঠাৎ এতদিন পর আবার ড্রিঙ্ক করল কেন? এসবই ভেবে চলেছে। রিকের অনুভূতি অনিমার জানা থাকলেও সেই অনুভূতির গভীরতা অনিমার জানা নেই। রিক সেভাবে কোনোদিন প্রকাশই করেনি ওর সামনে। আদ্রিয়ান অনেকটা অন্যমনস্ক হয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে এসে ঢুকল। চোখে রয়েছে একরাশ বিষণ্ণতা। অনিমা হালকা চমকে উঠল। একটু দ্রুত পদে আদ্রিয়ানের সামনে গিয়ে বলল, আপনি এসে গেছেন? আদ্রিয়ান রিকের বলা কথাগুলো গভীরভাবে ভাবছিল। অনিমার ডাকে ও ভাবনা থেকে বেরিয়ে এলো। কোনোরকম ইতস্তত করে বলল, হুম। রিক। এইটুকু বলে অনিমা থেমে গেল। ঠিক কি জিজ্ঞেস করবে বুঝে উঠতে পারছে না, তাই ইতস্তত বোধ করছে শুধু। আদ্রিয়ান পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসল। এরপর অনিমার দিকে না তাকিয়েই বলল, ও ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। অনিমা আদ্রিয়ানের পাশে বসে কিছুটা অবাক কণ্ঠে প্রশ্ন করল, ও হঠাৎ করে এভাবে ড্রিঙ্ক কেন করল? আদ্রিয়ান বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, ও এখনো তোমাকে ভুলতে পারেনি অনি। আজও পাগলের মতো ভালোবাসে ও তোমাকে। আমাদের একসাথে দেখলে ওর খুব কষ্ট হয়। এতদিন কষ্টটাকে বুকে চেপে রেখে দিয়েছিল, কিন্তু আজকে আর পারেনি। ও তো একটা মানুষ, সহ্যের একটা সীমা আছে তো। অনিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এরকমটা ও মোটেই আশা করেনি। ও ভেবেছিল রিক সব মেনে নিয়েছে। হ্যাঁ, হয়তো খানিকটা কষ্ট হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা এতগুলো মাস কেটে যাওয়ার পরেও? আদ্রিয়ান কম্পিত কণ্ঠে বলল, মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয় জানো। আমার ভাই এতটা কষ্টে আছে শুধুমাত্র আমার জন্যে। এভাবে ভেতরে থেকে গুমরে গুমরে মরছে। এসব কিছুর জন্যে শুধুমাত্র আমিই দায়ী। কি করব বল? তোমাকে ছাড়ার ক্ষমতা তো আমার ছিল না, আর না এখন আছে। এক্ষেত্রে আমি বড্ড বেশি স্বার্থপর। যদি আমি তোমাকে ভালো না বাসতাম, বা আগেই সবটা জেনে যেতাম, তাহলে হয়তো। অনিমা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল আদ্রিয়ানের কথাগুলো। চোখ ছলছল করে উঠছিল ওর। নিজেকে সামলে অনিমা শক্ত কণ্ঠে বলল, তাহলে বাসতেন না আমায় ভালো? তুলে দিতেন নিজের ভাইয়ের হাতে? কিছুক্ষণের জন্যে হলেও আদ্রিয়ান চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলল। দুহাতে মুখ চেপে ধরে একটা শ্বাস ফেলে বলল, আমি জানি না। আদ্রিয়ানের উত্তরটা শুনে অনিমা প্রচণ্ড রেগে গেল। ওকে কি মনে করে আদ্রিয়ান? ও এতই সস্তা? মন চাইলেই কারো হাতে তুলে দিত? ওর ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই? অনিমা চোখ মুছে দাঁতে দাঁত চেপে বলল, ও, তার মানে আপনার এখন আফসোস হচ্ছে আমায় ভালোবেসেছেন বলে, বিয়ে করেছেন বলে? খুব পস্তাচ্ছেন বুঝি? আদ্রিয়ান মুখ থেকে হাত সরিয়ে অনিমার দিকে ঘুরে তাকিয়ে অনিমাকে ছুতে নিয়ে বলল,
অনিমা তুমি ভুল। অনিমা কথাটা শেষ করার আগেই দূরে সরে গিয়ে বলল, ছোবেন না আপনি আমায়। আমার বোঝা হয়ে গেছে। আফসোস হচ্ছে তো আমায় ভালোবেসে নিজের বউ করেছেন বলে। ঠিক আছে, চলে যাব আমি। কালকেই চলে যাব আব্বুর কাছে। তখন আর আপনার আফসোস থাকবে না। বলে অনিমা উঠে ওয়াশরুমে চলে গেল। আদ্রিয়ানের ভেতরটা হঠাৎ করে কেমন কেঁপে উঠল। অনিমাকে ছাড়া তো ওর জীবন কল্পনাও করতে পারে না। রিকের কষ্ট দেখে মানসিক চাপে পড়ে কি সব বলছিল ও। যে কোনো মেয়ের জন্যেই এটা অপমানের। আর এটা তো অনিমা। মেয়েটাকে অযথাই কষ্ট দিয়ে ফেলল। নিজের ওপরই রেগে গিয়ে বেডে ভীষণ জোরে একটা ঘুষি মারল। প্রায় 10 মিনিট পর অনিমা ওয়াশরুম থেকে বের হল। অনিমার বের হওয়ার আওয়াজ পেয়ে আদ্রিয়ান চোখ তুলে তাকালো অনিমার দিকে। তবে অনিমা তাকালো না আদ্রিয়ানের দিকে। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ওয়াশরুমে গিয়ে কান্নাকাটি করেছে। চোখ হালকা লালচে হয়ে আছে। শ্যামবর্ণ হওয়া সত্ত্বেও নাক আর গালে লালচে আভা ফুটে উঠেছে। আদ্রিয়ানের ভেতরে অপরাধবোধ কাজ করছে। কি দিয়ে অনিমার সাথে কথা বলা শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছে না। অনিমা একটা বালিশ নিয়ে সোজা সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আদ্রিয়ান কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে অনিমার কার্যকলাপ দেখছিল। ব্যাপারটা বুঝতে পেরেই ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। ছোট ছোট চোখে অনিমার দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল সোফার কাছে। এরপর বলল, এখানে এসে শুলে কেন? অনিমা কোনোরকম উত্তরই দিল না। আদ্রিয়ান হাঁটু ভেঙে ফ্লোরে বসে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, সরি জান পাখি। আসলে তখন কি হয়েছিল নিজেই জানি না। বলে ফেলেছি। কিন্তু অনিমা তবুও কিছু বলল না। আদ্রিয়ান এবার কানে হাত দিয়ে বলল, এই দেখ, কান ধরেছি। অনিমা এমন ভাব করছে যেন কিছু শুনতেই পায়নি ও। আদ্রিয়ান বুঝতে পারল যে অনিমা এভাবে উত্তর দেবে না। যা করার ওকে ওর মতো করেই করতে হবে। তাই অনিমাকে সোজা কোলে তুলে নিল আদ্রিয়ান। অনিমা প্রথমে হকচকিয়ে গেলেও পরে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে অনিমাকে নিয়ে বেডে শুইয়ে দিল। অনিমা উঠে পড়তে নিলেই দুহাত দিয়ে ওকে বিছানার সাথে চেপে ধরে নিজেও শুয়ে পড়ল। এরপর অনিমাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে বলল, বিশ্বাস করো, আমি ওভাবে বলতে চাইনি। জানি না তখন কি হয়ে গেছিল। প্লিজ ফরগেট দিস। সরি। অনিমা ইতিমধ্যে আদ্রিয়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্যে ছটফট করে চলেছে। কিন্তু আদ্রিয়ানের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। আদ্রিয়ান এত করে বোঝাতে চাইছে যে ওর ভুল হয়ে গেছে। ও এভাবে বলতে চায়নি। কিন্তু অনিমা কোনো কথাই কানে নিচ্ছে না। ও ওর মতো করে ছটফট করে চলেছে ছাড়া পাওয়ার জন্যে। এক পর্যায়ে আদ্রিয়ান ধমক দিয়ে বলল, এই মেয়ে, বলছি তো ভুল হয়ে গেছে। এমন করছো কেন? সরি বলছি তো। কান ধরেছি। এবার কি পায়ে পড়ব? এরকম আর কখনো বলবো না, বলেছি তো। তখন কি হয়েছিল নিজেই জানি না। অনিমা এবার অভিমানী কণ্ঠে বলল, ঘোরের মাঝে মানুষ মনের কথাই বলে। আপনিও বলে দিয়েছেন। চিন্তা করবেন না, আপনার গিল্টনেস বাড়াবো না আমি। তবে এটা ভাববেন না যে আমি আপনার ভাইয়ের সাথে কোনো সম্পর্কে জড়াব। সেটা সম্ভব নয়। আমি পারব না অন্য কাউ। অনিমা আর কিছু বলতে পারল না। কারণ আদ্রিয়ান পরম যত্নে নিজের দখলে নিয়ে নিয়েছে ওর ঠোঁটজোড়া। অনিমা সাথে সাথেই একদম সহির শান্ত হয়ে গেল। আদ্রিয়ান জানত এটাই হবে। অনিমাকে শান্ত করার এখন এটাই একমাত্র উপায় ছিল। কিছুক্ষণ পর অনিমাকে ছেড়ে দিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে বলল, আজ বলেছ। ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কথা বলবে না।
তোমার কি মনে হয় তুমি চাইলেই আমি অন্য কারো হতে দেব তোমাকে? প্রয়োজনে তোমাকে খুন করে এরপর নিজেকেও শেষ করে দেব, কিন্তু তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না আমি, কোনোদিন না। অনিমা এবার আদ্রিয়ানের বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে দিল। আদ্রিয়ানের ভেতরটা কেঁপে উঠল অনিমার কান্নায়। ও অস্থির কণ্ঠে বলল, জান পাখি প্লিজ কেঁদো না, সরি বলেছি তো আমি, প্লিজ। অনিমা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমায় ছেড়ে দেবেন না কখনো, আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। আমি জানি না কে আমাকে ভালোবাসে, আমি জানতেও চাই না, আমি শুধু জানি আমি ভালোবাসি আপনাকে, নিজের চেয়েও বেশি ভালোবাসি, আপনিই আমার প্রথম আর শেষ ভালোবাসা। রিকের সাথে একই বাড়িতে একটা বছর থেকেও এতটা সময় একসাথে কাটিয়ে ওকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি আমি, কিন্তু ক্ষণিকের আলাপেই ভালোবেসে ফেলেছিলাম আপনাকে। আপনাকে ভুলে যেতে পারবো না আমি, আপনি প্লিজ কোনোদিন আমায় ছেড়ে দেবেন না, যাই হয়ে যাক না কেন, পরিস্থিতি যতই বদলাক না কেন। প্রয়োজনে আপনি আমায় জোর করে আটকে রাখবেন, নিজের অধিকারে আটকে রাখবেন, নিজের বুকে আগলে রাখবেন, কিন্তু আমায় ছেড়ে দেওয়ার কথা ভাববেনও না, আর না আমায় ছাড়তে দেবেন, কথা দিন। অনিমার কথাগুলো এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে শুনছিল আদ্রিয়ান। চোখের কোণ হালকা ভিজে এসছিল ওর, কিন্তু দ্রুতই নিজেকে সামলে নিয়ে অনিমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কথা দিলাম, যত যাই হয়ে যাক না কেন, যদি সমস্ত পৃথিবীর সাথেও লড়তে হয় লড়ব, কিন্তু তোমাকে ছাড়ার কথা ভাববো না, তোমাকে সারা জীবন এভাবেই বুকে আগলে রাখব। আদ্রিয়ানের কথা শুনে অনিমার মন শান্ত হল। ও তো শুধু এটুকুই চায়, আদ্রিয়ান ওকে এভাবেই বুকে আগলে রাখুক, শেষ নিঃশ্বাসও যেন ও আদ্রিয়ানের বুকেই ত্যাগ করতে পারে। আদ্রিয়ান অনিমাকে নিজের বুক থেকে সরিয়ে চোখ দুটো ভালোভাবে মুছে দিল, এরপর কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে নিজের খুব কাছে টেনে নিল। বিকেল 4টে বাজে। স্নিগ্ধা মেডিকেল থেকে বেরিয়ে অপেক্ষা করছে গাড়ির জন্যে। তখনই রিকের ডাক শুনে ঘুরে তাকাল, তাকিয়ে দেখে রিক গাড়ি নিয়ে ওয়েট করছে। স্নিগ্ধা তাকাতেই রিক হাতের ইশারায় ডাকল ওকে। স্নিগ্ধা গাল ফুলিয়ে হনহনে পায়ে গেল গাড়ির কাছে, এরপর রিকের দিকে না তাকিয়েই গাড়িতে উঠে বসল। রিকও অপেক্ষা না করে ড্রাইভিং সিটে গিয়ে বসল। স্নিগ্ধা কপাল কুঁচকে বাহিরে তাকিয়ে আছে। রিক একটু গলা ঝাড়ল, কিন্তু এতে কোনো লাভ হল না। স্নিগ্ধা কথা বলল না। রিক গোমরা মুখ করে বলল, আচ্ছা সরি বলেছি তো কতবার, সেদিন ভুল করে ড্রিঙ্ক করে ফেলেছিলাম, বলেছি তো আর করব না। এত রাগ করছিস কেন? স্নিগ্ধা বিরক্তি নিয়ে বলল, তুমি জানো তুমি আদ্রিয়ান ভাইয়ের সামনে কি কি বলছিলে? ধারণা আছে তোমার? লোকটার মনে এসব কথার কি এফেক্ট পড়েছে জানো? রিক একদৃষ্টিতে তাকিয়ে আছে স্টেয়ারিং এর দিকে। ও জানে সেদিন ভুল করে ফেলেছে, এরকম করা ওর উচিত হয়নি, ওর আরও সতর্ক হওয়া উচিত ছিল। শুধুই আদ্রিয়ানকে মানসিক চাপে ফেলেছে। ও একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, যা হয়েছে তা তো আর বদলাতে পারব না, তবে কথা দিচ্ছি যে আর কখনো এরকম ভুল করব না, ড্রিঙ্কসের ধারে কাছেও যাব না, আই প্রমিস। স্নিগ্ধা আর চোখে তাকালো রিকের দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বলল, সত্যি তো? রিক স্নিগ্ধার মাথায় একটা চাটা মেরে বলল, একদম সত্যি। স্নিগ্ধা মাথায় হাত বুলিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু। রিক হাসতে হাসতে গাড়ি স্টার্ট দিল। তবে রিক না মানতে চাইলেও এটা সত্যি যে রিক বদলাচ্ছে। স্নিগ্ধা অজান্তেই রিকের মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে, কারণ এখন একমাত্র স্নিগ্ধাই আছে যার কাছে রিক নিজের সমস্ত দোষ,
অপারগতা স্বীকার করে। সব বলে রিকের অজান্তেই স্নিগ্ধা রিকের খুব স্পেশাল একজন হয়ে উঠেছে। এসব ভাবতে ভাবতে স্নিগ্ধা মুচকি হাসল, তবে সেটা রিকের আড়ালে। বিকেল 5:30 বাজে। আবরার মেনশনের সবাই বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে। মানিক, আবরার, মিসেস রিমা, মিসেস লিমা, আদ্রিয়ান, অনিমা, রিক, স্নিগ্ধা, নাহিদ, অভ্র, জাবিন এরা সবাই ছিল। অনিমা চা করে এনে দিল সবাইকে। সামনে নাহিদ আর তনয়ার বিয়ে, সেটা নিয়েই কথা বলছে ওরা। সেসব আলোচনা শেষ হতেই হঠাৎ করে জাবিন বলল, ভাইয়া, আমি চট্টগ্রামে গিয়ে ভর্তি হতে চাই। আসলে আমার বেস্ট ফ্রেন্ড ওখানে যাচ্ছে, তাই আমার এখানে একা একা পড়াশোনা করতে ভালো লাগবে না। অভ্র চা মুখে দিতেই নিচ্ছিল। জাবিনের কথা শুনে হাত আটকে গেল। আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকালো জাবিনের দিকে। চায়ের কাপটা টেবিলে রেখে দিয়ে বলল, হঠাৎ ওখানে গিয়ে কোথায় থাকবি? ওর সাথেই একটা ফ্ল্যাট ভাড়া করে নেব। বাবা মার পারমিশন নিয়েছি, এখন শুধু তুই বললেই। আদ্রিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা দেখছি। লাস্ট ডেট কবে? সামনের মাসের 15 তারিখ। আদ্রিয়ান কিছু না বলে চায়ের কাপে চুমুক দিল। সবাই অনেকটা অবাক হয়েছে জাবিনের কথায়। হঠাৎ এভাবে চলে যেতে চাইছে কেন? তাও এতটা দূরে। এ নিয়ে জাবিনকে অনেক প্রশ্নও করা হয়েছে, কিন্তু জাবিন শুধু বলেছে বান্ধবী যাচ্ছে তাই যাচ্ছে। পুরোটা সময় অভ্র তাকিয়েছিল জাবিনের দিকে, কিন্তু জাবিন একবারও ফিরে তাকায়নি। ব্যাপারটা অনিমার চোখে পড়েছে। অনিমা এটা খেয়াল করেছে যে অভ্র তাকিয়ে আছে জাবিনের দিকে। কিছুটা খটকা লাগলেও ওই মুহূর্তে ব্যাপারটায় তেমন গুরুত্ব দেয়নি ও। অন্ধকার জেলের এক কোণে চুপচাপ বসে আছে রঞ্জিত চৌধুরী। আজ এতগুলো দিন হয়ে গেছে উনি জেলে। আজ কবির শেখের আসার কথা। কবির শেখকে দেখলেই মেজাজ খারাপ হয় তার আজকাল। উনি জেলে বসে পড়ছে, অথচ এসবের পরিকল্পনা সাজানোর সব তো কবির শেখই করেছেন। তবুও কত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে বাইরে। তবে এটা ভেবেই নিজেকে শান্ত রাখে যে কবির শেখ বাইরে আছে বলেই বাইরের সব খবর তার কাছে আসে। তাদের ভেঙ্গে গুড়িয়ে পড়া ব্যবসাগুলো গোপনে একটু একটু করে দাঁড়াতে শুরু করছে, একটু একটু করে ক্ষমতা আসছে। এটা খুব প্রয়োজন এখন। উনি বের হওয়ার আগেই সবটা হাতে চলে আসুক, এটাই উনি চান। এসব কথা চিন্তা করতে করতে কবির শেখ এসে হাজির হলেন। কবির শেখকে দেখে রঞ্জিত চৌধুরী উঠে দাঁড়ালেন। দ্রুত এগিয়ে গিয়ে লোহার শিকের ওপর 2 হাত রেখে বলল, ওদিকে সব ঠিক আছে তো? কবির শেখ নিজের চিবুক চুলকে একটা শ্বাস ফেলে বললেন, একটু তো সময় লাগবেই। আমার গুণধর 2 ভাগ্নে যেভাবে আমাদেরকে ভেঙেছে, উঠে দাঁড়ানো এত সহজ নাকি? তবে চিন্তা করবেন না, আপনি বের হওয়ার আগেই সব ঠিক হয়ে যাবে। কবির শেখ লোহার শিকে জোরে আঘাত করে বললেন, সব দোষ ওই হাসান কোতোয়াল আর আদ্রিয়ানের। ওদের জন্যেই সব হয়েছে। 6 বছর আগে হাসান বেঁচে গেছে তো কি হয়েছে, পরের বার বাঁচবে না। আর আমার নিজের ছেলে আমার সাথে এমন করবে সেটা কল্পনাও করিনি। আজ ওর জন্যে জেলে পচে মরছি। আমার রক্ত তো কি হয়েছে? বেঈমানির শাস্তি ওকেও পেতে হবে। কবির শেখ হালকা হেসে বলল, চিন্তা করবেন না, সব ব্যবস্থাই হবে। আগে বের হন। আর হ্যাঁ, ওদের 3 জনেরই সবচেয়ে বড় দুর্বলতা হলো ওই মেয়েটা। তাই তো 24 ঘন্টা আমার নজরে রাখছি ওকে। সঠিক সময় এলে ওদের 3 জনের করা ভুলের শাস্তি পেতে হবে। আমি আমার জাল সাজাচ্ছি, শুধু আপনি একবার বের হন। রঞ্জিত চৌধুরী হিংস্র চাহনি দিয়ে শক্ত করে চেপে ধরলেন লোহার শিকটি। রাগে গা জ্বলছে ওনার। যতদিন না এদের শেষ দেখছে যেন শান্তি নেই ওনার।
তার এই ক্রোধ থেকে তার নিজের ছেলেও পার পাবে না। আর কবির শেখ নিজের মনেই হাসছেন, তবে এই হাসির সাথে প্রচণ্ড রাগ মিশে আছে। ওনাদের প্রধান উদ্দেশ্য এখন একটাই, আদ্রিয়ান, রিক, হাসান কোতোয়াল এদের শেষ করা। আর ওরা জানে ঠিক কিভাবে আঘাত করলে তিনজনই শক্তিহীন হয়ে পড়বে। অনিমা নিজের পড়া শেষ করে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসেছে। আজ আদ্রিয়ানের আসতে দেরি হবে। আদ্রিয়ান বলেছে ওকে খেয়ে শুয়ে পড়তে, কিন্তু অনিমা এখনো খায়নি। আদ্রিয়ানকে ছাড়া খেতে ওর ভালো লাগে না। জানে আদ্রিয়ান এসে রাগ করবে, কিন্তু আদ্রিয়ানের বকা শুনতে যে ওর খুব খারাপ লাগে তাও ঠিক না। বিছানায় হেলান দিয়ে ফোন স্ক্রোল করতে করতে অনিমার চোখ লেগে এলো। বেশ অনেকক্ষণ পর আদ্রিয়ান রুমে এলো। এসে দেখে অনিমা বিছানায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। টি টেবিলে রাখা খাবার দেখে আদ্রিয়ান ছোট্ট একটা শ্বাস ফেলল। এত করে মেয়েটাকে বলে যে ওর জন্যে অপেক্ষা না করতে, কিন্তু শোনেই না। আদ্রিয়ান ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে অনিকে আলতো কণ্ঠে ডাকল। কয়েকবার ডাকার পর অনিমা চোখ খুলে তাকাল। আদ্রিয়ানকে দেখে একটা হাই তুলে মুচকি একটা হাসি দিল। আদ্রিয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম হাসবে না। তোমাকে কতবার বলেছি আমার জন্যে ওয়েট না করে টাইমলি খেয়ে নেবে। তোমাকে মেডিসিন নিতে হয় সেটা ভুলে গেছ? অনিমা মুখ ছোট্ট করে বলল, আমি তো এখন ঠিকই আছি, মাথা ব্যথাও করে না, তবুও এত ঔষধ কেন? আদ্রিয়ান চোখ ছোট ছোট করে হালকা ধমকে বলল, নিজেকে ডক্টর মনে হয়? এত বেশি বোঝ কেন? অনিমা কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল, আপনি আসলেই একটা খারাপ লোক। লোকে বাড়ি ফিরে বউকে ভালোবাসে, আর আপনি শুধু বকেন। আদ্রিয়ানের রাগ মুহূর্তেই পড়ে গেল, কারণ এভাবে অনিমাকে প্রচণ্ড কিউট লাগে। ঠোঁট হালকা ফুলিয়ে কিভাবে ছলছল চোখে তাকিয়ে থাকে। আদ্রিয়ান একটু এগিয়ে অনিমার কপালের চুলগুলো সরিয়ে একটা চুমু দিয়ে বলল, মাথা ব্যথা কমেছে, রিক্স কমেনি এখনো। কিছুদিন আরও চালাতে হবে ঔষধ। এরকম অনিয়ম করলে তোমার এই খারাপ বউটা তোমাকে বকবেই, কারণ এই খারাপ বউটা নিজের পাগলি বউটাকে খুব ভালোবাসি। অনিমা লাজুক হেসে চোখ নামিয়ে নিল। এরপর চোখ তুলে কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, ওই ইঞ্জেকশনগুলোতে আমার ব্রেইনের অনেকটা ড্যামেজ হয়ে গেছে না? যদি কোনো ভুল হয়ে যায় বা ভবিষ্যতে আমার মাথায় আঘাত লাগে বা প্রচণ্ড মানসিক কোনো আঘাত লাগে, তাহলে আমি সব ভুলে যেতে পারি, আবার তার সাথে পাগলও হয়ে যেতে পারি, তাই না? আদ্রিয়ান চমকে উঠল। এটা তো অনিমার জানার কথা না। অনিমা কি করে জানল? আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অনিমার দিকে। অনিমা নিজের ঠোঁটের হাসি প্রশস্ত করে বলল, গতকাল আব্বুর সাথে আপনার ফোনালাপ শুনে ফেলেছি আমি, যদিও ইচ্ছে করে শুনিনি। এগুলো জেনেও আমায় বিয়ে করেছেন কেন? আদ্রিয়ান অনিমার ডান হাতে বাহু ধরে টেনে ওকে নিজের বুকে নিয়ে এলো। এরপর বলল, ভালোবাসি তাই। ভালোবাসলে সব পারা যায়, জান পাখি। অনিমা কেঁদে ফেলল। আদ্রিয়ানের টি শার্টে আঙ্গুল নাড়াতে নাড়াতে বলল, আমি সবসময়ই আপনাকে কষ্ট দেই, রকস্টার সাহেব। আর কত কষ্ট পাবেন আমার জন্যে? যদি এমন কিছু হয়ও আমি তো সব ভুলে শান্তিতে থাকব, কিন্তু প্রতিনিয়ত কষ্ট পাবেন আপনি। ছটফট করবেন আমার জন্যে। অসুস্থ আমি হব, কিন্তু যন্ত্রণা তো আপনাকে ভোগ করতে হবে। আদ্রিয়ান অনিমার মাথায় আরেকটা চুমু দিয়ে বলল, এমন কিছুই হবে না। তুমি এখন প্রায় সুস্থ আছো, মাথা ব্যথা নেই। জাস্ট আর কয়েকটি দিন ঔষধ কন্টিনিউ রাখলেই তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি তো আছি তোমার সাথে। অনিমা চুপ করে রইল। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলাচ্ছে আর ভাবছে যে এটা ঠিক অনিমা প্রায় সুস্থ।
কদিনের মধ্যে পুরোপুরি ঠিক হয়েও যাবে। কিন্তু ওর মস্তিষ্কের যে ড্যামেজটা হয়েছিল এর প্রভাব ভবিষ্যতে পড়বে না তার কি সত্যি কোনো গ্যারান্টি আছে? অনির স্মৃতির পাতা থেকে মুছে যাবে না তো আদ্রিয়ান নামটা? অনিমা আদ্রিয়ানের বুকে মাথা রেখে নীরবে কেঁদে যাচ্ছে। এতক্ষণ আদ্রিয়ান বেশ গভীর ভাবনায় মগ্ন ছিল, কিন্তু এখন অনিমার মন ঠিক করতে হবে, না হলে সারারাত কেঁদে পার করবে। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই ম্যাডাম, এভাবে কাঁদলে হবে? আপনার কান্নায় তো আমার পেট ভরবে না, তাই না? এতক্ষণ গলা ফাটিয়ে চিৎকার করে করে গান করে এসছি। খিদে পেয়েছে তো? আদ্রিয়ানের খিদে পেয়েছে শুনে অনিমা তাড়াতাড়ি উঠে বসে চোখ মুছে বলল, সরি, আসলে আমারই খেয়াল ছিল না। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আনছি। অনিমা দ্রুত উঠে খাবারের ট্রেটা নিয়ে বিছানায় এসে বসল। আদ্রিয়ান তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা আদ্রিয়ানের প্লেটটা এগিয়ে দিতেই আদ্রিয়ান ওর সেই মুচকি হাসিটা দিয়ে বলল, আজ নিজের হাতে খাইয়ে দেও না প্লিজ। অনিমা অবাক হল না। ক্লান্ত থাকলে আদ্রিয়ান মাঝে মাঝেই এমন আবদার করে। তাই উঠে গিয়ে হাতটা ধুয়ে এলো। এরপর ভাত মেখে এক লোকমা নিজে খেয়ে পরের লোকমা আদ্রিয়ানের দিকে এগিয়ে দিল, নয়তো আদ্রিয়ান খাবে না এটা অনিমা ভালোভাবেই জানে। তাই আদ্রিয়ানকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খেয়ে নিচ্ছে। খাওয়ার মাঝে অনিমা বলল, জাবিনের ব্যাপারে কিছু ভাবলেন? আদ্রিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে খাবার চিবুতে চিবুতে একটু চিন্তা করল। এরপর বলল, এখন ও বড় হয়েছে, ভার্সিটিতে যাবে। এখন কিছু কিছু সিদ্ধান্ত ওর ওপর ছেড়ে দেওয়াই ভালো। ও যখন চাইছে যেতে তখন যাক। কিন্তু একটা জিনিসই বুঝতে পারছি না, হঠাৎ এভাবে দূরে যেতে চাইছে কেন? ও যেই কারণটা দেখাচ্ছে সেটা মোটেই স্ট্রং নয়। কিছু হয়েছে হয়তো, যেটা ও শেয়ার করতে চাইছে না। অনিমা একটু ভাবুক হয়ে বলল, আমারও সেরকমই মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু ও যখন যেতে চাইছে তখন যাক। চট্টগ্রামই তো, আমার অনেক চেনাজানা আছে ওখানে, সমস্যা হবে না। অনিমা আর কিছু বলল না। তবে অভ্র ওভাবে তাকিয়ে থাকাটা একবার মনে পড়ল ওর। পরক্ষণেই মনে হলো ওই হয়তো একটু বেশি ভাবছে, সেটাকে ততটা গুরুত্ব না দিয়ে নিজের আদ্রিয়ানকে খাওয়ানোতে মনোযোগ দিল। রাত হয়েছে অনেকটা। চারপাশটা বেশ নিস্তব্ধ। আকাশটা মেঘলা হওয়াতে অন্ধকার একটু বেশি। একটু পরপর হালকা হালকা বাতাস আসছে। জাবিন রেলিংয়ের ওপর হাত রেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। মনের ভেতরেও মন খারাপের মেঘ জমে আছে। ওর মন চাইছে না ওর এই পরিবার, কাছের মানুষগুলোকে ছেড়ে দূরে যেতে। কিন্তু কি করবে? না চাইতেও অভ্র নামক এই ছেলেটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। যখন ও জানেই সেই মানুষটা ওর না, সে অন্য কারো কাছে কমিটেড, তখন দিনরাত তাকে চোখের সামনে দেখা ওর পক্ষে সম্ভব না, কোনোভাবেই না। তাই তো দূরে সরে গিয়ে ভুলে যাবে অভ্রকে, চিরকালের মতো ভুলে যাবে। তখন পেছনে থেকে কেউ বলে উঠল, ঘুমাওনি? জাবিন হালকা চমকে পেছনে ঘুরে তাকিয়ে দেখল অভ্র দাঁড়িয়ে আছে। জাবিন কোনো উত্তর না দিয়ে আবার ঘুরে সামনে একটা দীর্ঘশ্বাস ফেলল। অভ্র আস্তে আস্তে এসে জাবিনের পাশে রেলিং ধরে দাঁড়াল। কয়েক মিনিট দুজনেই চুপ ছিল। অভ্র নিজেই বলল, চট্টগ্রাম যাওয়ার সিদ্ধান্তটা কি শুধুই আমার জন্যে? জাবিন সাথে সাথেই নিজেকে একটু শক্ত করে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নিজেকে এত গুরুত্ব কেন দিচ্ছেন? অভ্র সোজাসাপটা ভাবে বলল, আমার মনে হলো তাই বললাম। কারণটা যদি শুধুমাত্র আমি হই তাহলে বলবো যেও না। আমার জন্যে নিজের কাছের লোকগুলোকে ছেড়ে থাকার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে আমি নিজেই চলে যাব এই বাড়ি ছেড়ে। তবুও তুমি থেকে যাও। জাবিনের এবার একটু রাগ লাগল। সিম্প্যাথি দেখাতে এসছে ওকে।
যাক না নিজের গার্লফ্রেন্ডের কাছে। সব দরদ, সিম্প্যাথি তাকে দেখাক। ওর কাছে কেন এসছে? জাবিন একটু রেগে গিয়েই বলল। কি ভাবেন কি আপনি নিজেকে? আপনার মতো একজনের জন্যে আমি আমার শহর ছেড়ে চলে যাব? সিরিয়াসলি? ইউ মিন টু সে আমার ভাইয়ের বেতনভুক্ত সামান্য একজন পিএর জন্যে আমি বাড়ি ছেড়ে চলে যাব? দিবাস্বপ্ন দেখছেন নাকি? আমার ব্যক্তিগত সিদ্ধান্তে নাক গলানোর আপনি কেউ নন, আর সেই চেষ্টাও করবেন না। জাস্ট গেট লস্ট। অভ্র হালকা হাসল, তারপর নিজের নাকটা হালকা টেনে বলল, সেটাই। ফ্যাক্টটা বুঝতে একটু দেরি করে ফেলেছেন ম্যাম। আমার মতো সামান্য পিএর জন্যে আপনি কেন এমন সিদ্ধান্ত নেবেন? ভুলটা আমারই। আম সরি বলে অভ্র চলে গেল ওখান থেকে। অভ্র চলে যেতেই জাবিন নিজের চোখের জল ছেড়ে দিল। কি হতো একটু ভালোবাসলে? ও কি অভ্র এতটাই অযোগ্য ছিল? কেন অন্য কারো প্রতি কমিটেড হতে হলো অভ্রকে? যদিও এতে অভ্রকে দোষী বলাটাও এক প্রকার বোকামি। অভ্র কারো প্রতি কমিটেড হতেই পারে, এতে তো অভ্র দোষ নেই। কিন্তু জাবিনের তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও কি করে সহ্য করবে এই কষ্ট? কি করে? কলেজ শেষ করে অনিমা, অরুমিতা, তীব্র, স্নেহা চারজনই একসঙ্গে বেরিয়েছে। আজ একসাথে লাঞ্চ করবে ওরা চারজন। সেরকমই প্রস্তুতি নিয়ে বেরিয়েছে। অনিমা যে গাড়ি করে আসে সে গাড়িতে করেই চারজন রেস্টুরেন্টে পৌঁছেছে। খেতে খেতে অনিমা অরুমিতার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আজ আবার মুখটা এমন ফ্যাকাশে কেন? আশিস ভাই আবার কিছু বলেছে? অনিমার কথা শুনে তীব্র আর স্নেহাও তাকালো অরুমিতার দিকে। অরুমিতা লম্বা শ্বাস ফেলে বলল, না, তবে কাল অয়ন স্যার আলাদাভাবে কথা বলতে ডেকেছিলেন আমায়। তীব্র বলল, কি বলল? উদ্ভট সব কথাবার্তা। তবে মনে হল উনি খুব শীঘ্রই আমার বাড়িতে আসবেন প্রস্তাব নিয়ে। তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, আর তুমিও নিশ্চয়ই রাজি হয়ে যাবে? ওরা চারজনেই সেই কণ্ঠস্বর অনুসরণ করে তাকাল। তাকিয়ে দেখে আশিস দাঁড়িয়ে আছে। ওরা চারজনই অবাক হল খানিকটা আশিসকে এভাবে এখানে দেখে। অরুমিতা উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে? অনিমা, তীব্র, স্নেহাও দাঁড়িয়ে গেল। আশিস আরেকটু এগিয়ে এসে বলল, হুম আমি। তোমার সাথে কিছু কথা আছে। অরুমিতা শক্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই। যা কথা ছিল সবও তো শেষ হয়েই গেছে। তবুও এতগুলো মাস যাবৎ কেন জ্বালিয়ে যাচ্ছেন আমাকে? আশিস এবার নিজেও একটু রেগে বলল, তাই নাকি? জ্বালাচ্ছি আমি? ও এখন তো আমায় জ্বালাতনই মনে হবে। অয়ন স্যারকে পেয়ে গেছ তো, এখন আর আমাকে কি দরকার? তবে এটা ভুলে যেও না, একসময় আমায় ফিরে আসার অনুরোধ করে তুমি এক প্রকার আমার পা। এইটুকু বলে থেমে গেল আশিস। রাগের মাথায় কি সব বলছে ও। অরুমিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি হলো থামলেন কেন? বলুন। এটাই বলবেন তো আপনি যখন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তখন এক প্রকার পায়ে পড়ে গেছিলাম আপনার। বলেছিলাম আমাকে ছেড়ে দেবেন না, পারব না আপনাকে ছেড়ে থাকতে। পাগলের মতো কেঁদেছিলাম। বারবার ফোন করে আপনার কাছে এক প্রকার ভিক্ষা চেয়েছিলাম। কিন্তু আপনি কি করেছিলেন? বারবার অপমান করেছিলেন, যা তা বলেছিলেন, কত খারাপ ভাষা ব্যবহার করেছিলেন। শুধু এইটুকুতেই থেমে থাকেননি আপনি। আপনার গার্লফ্রেন্ড, ও সরি, এক্স গার্লফ্রেন্ডকে দিয়েও আমায় অপমানও করিয়েছেন। যা নয় তাই শুনিয়েছেন। মনে নেই সেসব? অনিমা অবাক হয়ে গেল। ও এগুলো জানত না।
যদিও তীব্র আর স্নেহা জানে সবই। আশিস অরুমিতা হাত ধরে বলল, অরু, আমি জানি যে আমি ভুল করেছি, কিন্তু ভুল না, অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আমি। অরুমিতা ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে ঠাটিয়ে একটা চড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলল, আমাকে ছোঁয়ার দুঃসাহস করবেন না। এর চেয়েও অনেক বেশি আকুতি আর অনুরোধ করেছিলাম আমি, কিন্তু আপনি শোনেননি, গুরুত্ব দেননি। আর আজ আমার প্রয়োজন নেই। যদি সত্যি মিনিমাম অনুতাপবোধ আপনার মধ্যে এসে থাকে, তাহলে আমাকে আর ডিস্টার্ব করতে আসবেন না। চলে যান। আশিস কিছুক্ষণ অরুমিতার দিকে তাকিয়ে থেকে হতাশ এক শ্বাস ফেলে চলে গেল। আর তার সাথে এটাও ঠিক করে নিল অরুমিতাকে আর বিরক্ত করবে না। ওকে সময় দেওয়াটা প্রয়োজন। থাকুক নিজের মতো করে কিছুদিন। যে মেয়েটাকে এত বাজেভাবে ঠকিয়ে এতদিন যাবৎ কাঁদিয়েছে, মাত্র কয়েক মাসেই তার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে, এটা ভাবাও বোকামি। প্রবাহমান সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। দেখতে দেখতে কেটে গেছে আরও 6টা মাস। সবাই নিজের জীবনে ব্যস্ত। আদ্রিয়ান অনিমার ভালোবাসা, খুনসুটি, রাগ, অভিমান সব মিলিয়ে কেটে গেছে দিনগুলো। জাবিন 6 মাস আগেই চলে গেছে চট্টগ্রাম। মাঝে শুধু একবারই এসছিল বাড়িতে। অভ্র স্বাভাবিক জীবন যাপনই করছে। তবে ওর সেই পাগলাটে ভাবটা যেন হারিয়ে গেছে। আদিবা রাইমার মেয়ে হয়েছে। নাম রেখেছে আদিবা। আশিস আর বিরক্ত করেনি অরুমিতাকে। আর না অরুমিতা আশিসকে গুরুত্ব দিয়েছে। নাহিদ আর তনয়ার বিয়ে হয়ে গেছে 4 মাস হল। তীব্র আর স্নেহার ব্রেকআপ আর প্যাচাপেই দিন যাচ্ছে। রিক 2 মাস আগেই হসপিটাল জয়েন করেছে। এখন ও নিজের কাজে সম্পূর্ণ মনোযোগী। বিকেল 4টা বাজে। আবরার ম্যানশনে সবাই বসার ঘরে বসে আছে। হালকা গল্পগুজব চলছে। রিক স্নিগ্ধা এখনো বাড়ি ফেরেনি। ওরা বাড়ি ফিরলে স্ন্যাক্স বানানো হবে। হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। অনিমা চট করে দাঁড়িয়ে গিয়ে বলল, রিক আর স্নিগ্ধা এসে গেছে হয়তো। আদ্রিয়ান রাগী চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল, এত লাফাও কেন? চুপচাপ ফলগুলো শেষ কর। অনিমা মুখ ফুলিয়ে বসে চোখমুখ কুঁচকে খেতে শুরু করল। সার্ভেন্ট দরজা খুলে দিতেই রিক স্নিগ্ধার হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে এলো। সবাই বেশ অবাক হল এভাবে টেনে আনতে দেখে। কেউ কিছু বলার আগেই রিক মানিক আবরারের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, খালু, আমি স্নিগ্ধাকে বিয়ে করতে চাই। সেটাও 1 সপ্তাহের মধ্যে। চলবে?